অন্ধকার রাত, জনমানবহীন সেই পরিত্যক্ত জমিদার বাড়ি, যার প্রতিটি ইটের আড়ালে লুকিয়ে আছে এক বীভৎস ইতিহাস, এক অভিশপ্ত বাঞ্জারা মেয়ে, এক নিষ্ঠুর অপবাদ আর এক অতৃপ্ত আত্মার প্রতিশোধের নেশা। নমস্কার, আমি তুষার। স্টোরি হাউসে আজ আপনাদের শোনাব কৌশিক সামন্তের সেই রোমহর্ষকর কাহিনী ডাইন। প্রফেসর সোম কি পারবেন এই অশুভ শক্তির রহস্য ভেদ করতে, নাকি অন্ধকারে সেই বীভৎস রূপ কেড়ে নেবে সবার ঘুম? তৈরি হয়ে নিন, কারণ আজকের গল্প আপনার শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেবে। দিল্লি রোড ধরে হু হু করে এগিয়ে চলেছিল আমাদের টাটা সুমো। জানালা দিয়ে বেশ ঠান্ডা হাওয়া ঢুকছিল বলে কাজটা উঠিয়ে দিলাম। পাশে তাকিয়ে দেখলাম প্রফেসরের কোনো ভ্রূক্ষেপ নেই সেদিকে, বরং তার সবটুকু মনোযোগ ছিল হাতে ধরা একটা চিঠির দিকে। গাড়িতে আমি, প্রফেসর সোম এবং তার ড্রাইভার নবীন, এই তিনজন ছাড়া এক আগন্তুকও রয়েছেন। প্রফেসর তার সম্বন্ধে বিশেষ কিছুই বলেননি, শুধু এইটুকু জানতে পেরেছি যে ভদ্রলোকের নাম শম্ভু হেমব্রম। অন্য দিনের তুলনায় প্রফেসর আজ অনেকটাই গম্ভীর। আমিও প্রশ্ন করতে খুব একটা ভরসা পাচ্ছিলাম না। প্রতি সপ্তাহের রুটিন অনুযায়ী ঠিক শনিবার বিকালে প্রফেসর সোমের বাড়িতে হাজির হয়েছিলাম নতুন গল্প শোনার আশায়, কিন্তু প্রফেসর সেখানে ছিলেন না। প্রহ্লাদ বলেছিল বাবু নার্সিংহোমে গেছেন তার খুব কাছের এক আত্মীয়কে দেখতে। সেই মানুষটির অবস্থা নাকি খুবই সিরিয়াস। অগত্যা আমি ফিরে এসেছিলাম। প্রফেসরকে ফোন করাটা ঠিক হবে কি না সেটাই ভাবছিলাম। তখন মোবাইলটা বাজতে শুরু করলো। প্রফেসরই ফোন করেছিলেন। আমার মামুলি কুশল প্রশ্নের উত্তরে প্রফেসর বললেন, আজ তোমাকে ডেকেও থাকতে পারলাম না কৌশিক, কিছু মনে করো না। আরে না না, আচ্ছা, প্রহ্লাদ বলছিল আপনি কাকে দেখতে নাকি নার্সিংহোমে গেছেন। তিনি কেমন আছেন এখন? ফাদার ডিসুজা, না, খুব একটা ভালো নেই উনি। কি হয়েছে ওর? সব সময় মতো বলবো কৌশিক, তুমি কি কদিন ছুটি ম্যানেজ করতে পারবে? কদিনের ছুটি প্রফেসর? কোথাও যেতে হবে? হুম, যেতে হবে পুরুলিয়া। দুদিনও লাগতে পারে, আবার এক সপ্তাহ। তুমি কি ম্যানেজ করতে পারবে? অবশ্যই। বেশ, তুমি কাল সকালে অল্প কিছু জামা কাপড় নিয়ে রেডি থেকো, আমি পিক আপ করে নেব। ফোন রেখে দিয়েছিলেন প্রফেসর। আমিও ভাবতে শুরু করেছিলাম, ওকে কথা তো দিয়ে দিলাম, কিন্তু ছুটিটা ম্যানেজ করব কি করে? একদিকে ম্যানেজারের গালাগাল, আর অন্যদিকে প্রফেসর সোমের সঙ্গে লাইভ এক্সপিডিশনে যাওয়া, একেবারে সোফিস চয়েস। তবে শেষ অবধি অনেক কষ্টে ছুটি মঞ্জুর হলো। এরপরেই এই বেরিয়ে পড়া। জানি তোমার মনে অনেক প্রশ্ন ভিড় করে আসছে। প্রফেসর সোমের গলার আওয়াজে আমার চিন্তার জাল ছিঁড়ে গেল। কিন্তু আমি এই মুহূর্তে ঠিক উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। তুমি এই চিঠিটা নাও, সব বুঝতে পারবে। হাত বাড়িয়ে চিঠিটা নিলাম। হয়তো অব্যক্ত আশঙ্কাটা মুখে একটু বেশি স্পষ্ট হয়ে উঠেছিল। প্রফেসর মৃদু হেসে আবার বলে উঠলেন, ফাদার ডিসুজা আমার পিতৃসম। বলতে পারো হাতে ধরে আমাকে উনি কাজ শিখিয়েছেন। আজ সেই মানুষটি মৃত্যুশয্যায়। আমার হাতে সময় খুব অল্প, দাবার অনেক চাল সাজাতে হবে। একটু ভুল হলেই অনেক অনেক দেরি, অনেক ক্ষতি হয়ে যাবে কৌশিক।
কথা না বাড়িয়ে চিঠিটা খুললাম। প্রচুর কাটাকাটি আর জড়ানো হাতের লেখা দেখে বোঝাই যায় লেখক বেশ তাড়াহুড়োই ছিলেন চিঠিটা লেখার সময়। স্নেহের রুদ্র, এই চিঠি যখন তোমার হাতে পৌঁছবে তখন আমি হয়তো কথা বলার অবস্থায় থাকবো না, হয়তো থাকবই না। তাই সবটা লিখে গেলাম। সময় বেশি নেই আমার হাতে, তাই তাই লেখাটা হয়তো কিছুটা অগোছালো হয়ে গেল। আমাদের দেরাদুন অনাথ আশ্রমের অরিন্দম মাহাতোকে নিশ্চয় তোমার মনে আছে। ছোট থেকেই সে কিরকম মেধাবী ছিল বলতো। পরে বড় হয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বাইরে বাইরে থাকতো। সেদিন হঠাৎ ফোন পেলাম অরিন্দমের। সে ফরেস্ট রেঞ্জার হয়েছে, পোস্টিং হয়েছে পুরুলিয়াতে। আমাকে যেতেই হবে। কোনো কথা সে শুনতে চাইল না। পুরুলিয়ার জঙ্গল সে নিজে ঘুরিয়ে দেখাবে আমাকে। তুমি তো জানোই অরিন্দম ছোট থেকেই কিরকম জেদি। আমি না গেলে হয়তো সে দেরাদুনেই এসে হাজির হতো জোর করে নিয়ে যাওয়ার জন্য। তাছাড়া এমনিতেও বয়সের ভারে আমার স্বাস্থ্য বেশ ভেঙে পড়েছে। ডাক্তার প্রায় বলেন বাইরের কোথাও থেকে হাওয়া বদল করে আসতে। ভাবলাম এই সুযোগে 2 কাজ সেরে ফেলি। তোমাকে কি বলবো রুদ্র, অরিন্দম সেই আগের মতোই ছেলে মানুষ রয়েছে। সে যে আমাকে পেয়ে কি করবে না করবে বুঝে উঠতে পারছিল না। ফাদার এটা খান, ওটা করুন, ওদিকে চলুন ঘুরে আসি, এই চলছিল আসার পর থেকে। আদর আর আপ্যায়নের আতিশয্যে আমার প্রাণ তো ওষ্ঠাগত। যদিও অরিন্দমের পক্ষে রোজ আমাকে সঙ্গ দেওয়া সম্ভব ছিল না, তাই ফরেস্ট্রি ডিপার্টমেন্টের একটা জিপ ড্রাইভার আর একজন ফরেস্ট গার্ড আমার জন্য রোজ বরাদ্দ ছিল। জিপ নিয়ে আমি খুশি মতো এদিক ওদিক ঘুরে বেড়াতাম। একদিন সেই রকম বেরিয়ে পড়েছিলাম। সেদিন অবশ্য গার্ড পিটার সঙ্গে ছিল না, ছিলাম শুধু আমি আর ড্রাইভার শম্ভু। জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে গভীর জঙ্গলের ভেতরে গাছগাছালির মধ্যে উঁকি মারা একটা প্রাচীন প্রাসাদ গোছের কিছু দেখতে পেলাম। মনে হলো যেন অদ্ভুত একটা বিষণ্ণতা ঘিরে রেখেছে গোটা জায়গাটা। রোকে বলে আমি গাড়ি থামতে বললাম। জায়গাটা দেখার খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু শম্ভু তো কিছুতেই গাড়ি থামাবে না। শেষে আমি চলন্ত গাড়ি থেকে প্রায় লাফিয়ে পড়ার উপক্রম করতেই শম্ভু গাড়ি থামালো। গাড়ি থেকে নামলাম। তক্ষুনি শম্ভু ছুটে এসে আমার হাত পা জড়িয়ে ধরল। আরে বাবু, আপনি কি করছেন? সাহেব সাহেব আমার জান নিয়ে নিবে। কি মুশকিল? এই জঙ্গলের ভেতর বাঘ ভাল্লুক আছে নাকি যেরকম করছো? ড্রাইভার শম্ভুর এহেন অস্বাভাবিক আচরণে বিরক্তই হচ্ছিলেন ফাদার ডিসোজা। ওখানে ওখানে যাবেন না সাহেব। ও ঘরে ডাইন আছে, সাপ লেগে যাবে, সাপ। কেউ যায় না ও বাড়িতে। ডাইন? সাপ? অনেকদিন পর কথাগুলো কানে এলো ফাদার ডিসোজার। সেই কবে বয়সজনিত কারণে এসব রোমাঞ্চকর কাজ ছেড়ে দিয়েছিলেন তিনি। আজ একবার পুরনো সিলেবাস ঝালিয়ে নিলে ক্ষতি কি? ডাইন থাকুক বা না থাকুক, বহুদিন বাদে সেই আগের রোমাঞ্চটা তো পাওয়া যাবে। পকেট থেকে সিলভার ক্রসটা বার করলেন তিনি। সেটা শম্ভুকে দেখিয়ে বললেন, চিন্তা করো না শম্ভু, স্বয়ং ঈশ্বর আছেন আমার সঙ্গে।
কোনো ডাইন ফাইন আমার কিছু করতে পারবে না, বুঝলে? তাছাড়া এসব তোমাদের গ্রামের কুসংস্কার। আমি নিশ্চিত যে ওখানে ধূলি ধূসরিত ইতিহাস আর কটা ভাঙা আসবাব ছাড়া আর কিছু নেই। না সাহেব, আপনি জানেন না, আগেও বহুত লোকে জান লিয়েছে ও বাড়ি। আপনি দয়া করে ওই ঘরে পা দিবেন না। জঙ্গলে জঙ্গলে আরো অনেক সুন্দর জায়গা আছে, আমি আপনাকে সব দেখাবো, কিন্তু কিন্তু ওইটা ছেড়ে দেন। ওই বাড়িটা আমি দেখতে যাবই শম্ভু। তোমার ইচ্ছে হলে এসো, না হলে এখানেই অপেক্ষা করো আমার জন্য। শম্ভুকে রীতিমতো ধাক্কা দিয়ে একপাশে সরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চললেন ফাদার ডিসৌজা। তবে তার মনে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল, কাজটা কি ঠিক হলো? হয়তো ঠিক হলো না। আসলে ডাক্তারের শাসনে বাঁধা রুটিন মাফিক জীবনে বড্ড হাঁপিয়ে উঠেছিলেন তিনি। এটা খাওয়া যাবে না, ওটা করা যাবে না, এ কোনো জীবন হলো? অন্তত আজ একটা দিনের জন্য তো অতীতে ফিরে যাওয়া যাবে, কিছুটা হলেও ফেলে আসা জীবনের স্বাদ ফিরে পাওয়া যাবে। বুনো ঝোপঝাড় পেরিয়ে সাবধানে এগিয়ে চললেন ফাদার ডিসৌজা। যদিও শীতকাল, কিছুই বেরোনোর কথা নয়, তবুও সাবধানে তো মার নেই। বিশাল সেগুনের পাল্লাটা খুলতে বেশ বেগ পেতে হলো ফাদারকে। তবে শেষ অবধি সেটা খোলা গেল। খুলতেই একরাশ জমে থাকা ধুলো, বদ্ধ বাতাস, প্রাচীন পরিবেশের গন্ধ সব বেরিয়ে এসে তাকে ঘিরে ধরল। বাড়িটা দোতলা। সদর দরজা দিয়ে ঢুকেই এক প্রকাণ্ড ঘোরানো সিঁড়ি, দুতলা মিলিয়ে প্রায় খান বিশেক ঘর। নিচের তলার ঘরগুলোই ঢুকে সব দেখতে শুরু করলেন ফাদার। তবে তখনও পর্যন্ত এমন কিছু তার নজরে পড়েনি যা থেকে এখানে অতীত ছাড়া আর কোনো অলৌকিক শক্তিধরের অস্তিত্ব অনুভব করা যায়। সবটাই কি তাহলে গ্রামবাসীদের কুসংস্কার? তবে মাটিতে পড়ে থাকা পুরো ধুলোস্তর বলে দেয় যে এখানে বহুদিন কেউ আসেনি। অযত্নে পড়ে থাকা অটুট অথচ মূল্যবান আসবাব, ভাস্কর্য, এসব দেখে বোঝাই যায় যে চোর ডাকাতরাও এই বাড়িকে এড়িয়ে চলে। তবু খানিকটা নিরাশই হলেন ফাদার ডিসৌজা। ডায়েন না থাকলেও অন্তত একটু রোমাঞ্চকর ঘটনার সম্মুখীন হওয়া আশা করেছিলেন তিনি। একতলার ঘরগুলো দেখা শেষ। বেশি দেরি হলে শম্ভুও ভয় পাবে। ঝটপট দোতলাটা দেখে নেওয়ার ইচ্ছা নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলেন ফাদার ডিসৌজা। সিঁড়ি দিয়ে উঠেই প্রথম পরিবর্তনটা টের পেলেন ফাদার। বাতাস এখানে বেশ ঠান্ডা। আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তন কোনো মতেই স্বাভাবিক হতে পারে না। একটা বড় শ্বাস নিয়ে দোতলার বড় ঘরে ঢুকলেন তিনি। দৃশ্যটা তাকে থমকে দাঁড় করিয়ে দিল। সারা ঘরের দেয়াল জুড়ে আগুনে পোড়ার চিহ্ন, এত বছরেও সেগুলো ম্লান হয়নি। প্রথম ঘরটা থেকে বেরিয়ে এলেন ফাদার। দ্বিতীয় ঘরেও একই অবস্থা। সারা ঘর জুড়ে চাপা চাপা পোড়া দাগ, যেন কেউ জ্বলন্ত অবস্থায় সারা বাড়ি জুড়ে ছুটে বেরিয়েছে। কি হয়েছিল এখানে? কথাটা ভাবতে ভাবতে ঈষৎ অন্যমনস্ক হয়ে পড়েছিলেন ফাদার ডিসৌজা। হঠাৎ একটা বিশ্রী পোড়া গন্ধ নাকে এলো তার। কিছু যেন একটা পুড়ছে। পিছনে ফিরে তাকালেন ফাদার। এ কি? ফাদার ডিসৌজার শিরদাঁড়া বেয়ে একটা হিমস্রোত নেমে এলো যেন। তিনি দেখলেন মাত্র কয়েক ফুট দূরে দাঁড়িয়ে একটা
জমাট বাঁধা অন্ধকার। দাঁড়িয়ে আছে বললে ভুল হবে, মাটির 8 ফুট উপরে ভাসছে একটা আধপোড়া নারী শরীর। গন্ধটা ঠিক সেখান থেকেই আসছে। শতাব্দী প্রাচীন এলোমেলো চুল, আধপোড়া শাড়ি, গলে খসে পড়া হারমাস, পুড়ে যাওয়া বিস্ত্রী একটা মুখ আর দুটো জ্বলন্ত চোখ। এগুলো সেই অন্ধকারের মধ্যেই খুঁজে পেলেন ফাদার। বিশেষত ওই জ্বলন্ত চোখ জোড়া তাকে স্থির করে দিল। চরম ঘৃণা ছিল সেই চোখ জোড়ে। ডাইন! অদ্ভুত একটা চিৎকার করে সেই অন্ধকার ছুটে এলো ফাদারের দিকে। ফাদার হাতে সিলভার ক্রসটা উঁচু করে ধরে পবিত্র জল ছুঁড়ে মারলেন সেই ধাবমান বিভীষিকার দিকে। বাতাসে বিশ্রী রব তুলে সেটা মিলিয়ে গেল। জোর বাজা বেঁচে গেছেন, ফাদার মনে মনে স্বীকার করলেন। ডাক্তার ঠিকই বলেছেন, বয়সের সঙ্গে সঙ্গে সত্যি আগের রিফ্লেক্স আর নেই। এতদিন এসব কাজ ছেড়ে থাকার পর আজ দুম করে এখানে অপ্রস্তুত অবস্থায় চলে আসা উচিত হয়নি। এতদিনের অভিজ্ঞতা বলছে এই ডাইন বেশ শক্তিশালী। দীর্ঘদিন ধরে বহু মানুষের প্রাণরস শোষণ করেছে। এখন এই বাড়ি ছেড়ে পালাতে হবে যেভাবেই হোক। পরে না হয় তার ছাত্র রুদ্রসোমকে নিয়ে এখানে আসবেন। সে তো এখনো কাজের মধ্যেই আছে। আপাতত শক্তিশালী শত্রুর থেকে নিরাপদ দূরত্বে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এইসব ভাবতে ভাবতে হুড়মুড় করে সিঁড়ি দিয়ে নামছিলেন ফাদার ডিসোজা। সিঁড়ির শেষ ধাপে নেমে পায়ে পা জড়িয়ে হোঁচট খেলেন তিনি। মুখ থুবড়ে মেঝের উপর আছড়ে পড়লেন ফাদার। তার হাতে ধরা ক্রুশ আর পবিত্র জলের পাত্র ছিটকে পড়ল দূরে। সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় অসহায়ের মতো পড়ে রইলেন ফাদার ডিসোজা। নিমিষে সে বিভৎস নারী মূর্তি কোথা থেকে যেন আবার আবির্ভূত হলো। একটা অন্ধকার ঝড়ের মতো সে ছুটে এসে প্রবেশ করলো ফাদারের শরীরে। একটা বুক ফাটানো আর্তনাদ করে সংজ্ঞা হারালেন ফাদার। সারা শরীর জুড়ে অসম্ভব একটা যন্ত্রণা। কেউ যেন শত সহস্র সুচ ফুটিয়ে দিচ্ছে প্রতি মুহূর্তে। ধরফর করে উঠে বসতে চাইলেন ফাদার ডিসোজা, কিন্তু পারলেন না। কেউ যেন তাকে মেঝের সঙ্গে আটকে দিয়েছে। হঠাৎ একটা চিৎকার চেঁচামেচি কানে এলো তার। তাহলে কি অরিন্দমার শম্ভুরা তাকে খুঁজতে খুঁজতে এদিকে চলে এসেছে? অবশেষে মুক্তি পাবেন তিনি। কিন্তু কিন্তু এরা কারা? ফাদার দেখলেন দুজন মানুষ, বেশভূষা দেখে যাদের বেশ সম্ভ্রান্ত ঘরের বলেই মনে হয়। হির হির করে টেনে আনছে এক মহিলাকে। মহিলাটা কাঁদছে, আকুতি মিনতি করছে। তার প্রার্থনায় বুঝি পাষাণও গলে যায়। কিন্তু কে শোনে তার কথা? সেই দুজন চুলির মুঠি ধরে টানার পাশাপাশি তাকে নির্মমভাবে মারতে থাকে। তারপর একজন তাকে শক্ত করে ধরে রাখে, অন্য একজন একটা টিনের পাত্র খুলে কি যেন ঢালতে থাকে মেয়েটার সারা গায়ে। গন্ধে ফাদার ডিসোজা বুঝতে পারলেন তরল বস্তুটা কেরোসিনের। তিনি আবারও চিৎকার করে উঠতে চাইছিলেন, ছুটে যেতে চাইছিলেন মেয়েটাকে বাঁচাতে। কিন্তু কিন্তু শরীর তো দূরের কথা, জিভটাকেও নাড়াতে পারছিলেন না তিনি। মেয়েটার গায়ে দেশলাই জেলে দিল একটা লোক। দাও দাও করে জ্বলতে থাকলো মেয়েটা। যন্ত্রণায় অস্থির হয়ে জলের সন্ধানে এদিক সেদিক ছুটে বেড়ালো সে। লোকগুলো তাই দেখে পাগলের মতো হাসছিল। একটা সময় ফাদার দেখলেন মেয়েটা ছুটে আসছে তার দিকে। শেষ অবলম্বন হিসাবে বুঝি তাকেই জড়িয়ে ধরবে সে। মাংস আর চামড়া পোড়ার কটু গন্ধ তার নাকে এলো। জ্বলন্ত সেই শরীরের উত্তাপে তার নিজের শরীরই বুঝি ঝলসে গেল। আতঙ্কে যন্ত্রণায় চোখ বুজে ফেললেন ফাদার ডিসোজা। কতক্ষণ এভাবে পড়েছিলেন তা তিনি জানেন না। চোখ খুলে দেখলেন
চারিদিকে অন্ধকার, কেউ কোথাও নেই। তখন আস্তে আস্তে দেহে বল ফিরে পাচ্ছিলেন তিনি। মেঝেতে উঠে বসে ফাদার সিদ্ধান্ত নিলেন এই বাড়ি ছেড়ে তাকে বেরোতেই হবে। বেশিক্ষণ এই নারকীয় যন্ত্রণা সহ্য করা যাবে না। হঠাৎ ফাদার দেখলেন কোথা থেকে একটা ফুটফুটে বাচ্চা কাঁদতে কাঁদতে ছুটে আসছে তার দিকে। বাচ্চাটার পেছনে আসছিল আগেকার দেখা জন্ডার লোকগুলো। বাচ্চাটার পেছনে আসছিল আগেকার দেখা জন্ডা লোক দুটো। তাদের ছায়াগুলো একসময় অন্ধকারে মিশে গেল। ফাদার বুঝলেন এটাই সেই ডাইনের ইতিহাস কিংবা অভিশাপ। হঠাৎ দরজায় একটা শব্দ হলো। কে যেন সদর দরজাটা খুলে ফেলল। কে? জিজ্ঞাসা করেও নিজেকে শক্ত করার চেষ্টা করলেন ফাদার। আবার হয়তো কোনো নতুন নারকীয় দৃশ্য দেখতে হবে। আর কত যন্ত্রণা সহ্য করতে হবে তাকে। ফাদার, ফাদার, আপনি কোথায়? একটা টর্চের আলো এসে পড়ল তার ওপরে। এই গলা, এ তো তিনি চেনেন। অরিন্দম এসেছে। অরিন্দম, অরিন্দম, তুমি এখানে এসো না, এসো না, পালাও, পালাও। হাত তুলে পাগলের মতো চিৎকার করতে লাগলেন ফাদার। ফাদার ডিসুজার চিঠিটা এত দূর পড়ার পর আমি একটু থামলাম। বোতল খুলে খানিকটা জল খেলাম। কি বুঝছো কৌশিক? প্রফেসর সোম প্রশ্ন করলেন। কিছুটা ধোঁয়াশা রয়েছে, বাকিটা পড়ি। মাথা নাড়লেন প্রফেসর। আমিও বাকি চিঠিটা পড়া শুরু করলাম। রুদ্র, আমি অরিন্দমকে বারবার হাত নেড়ে বোঝানোর চেষ্টা করেছিলাম যে সে যেন কিছুতেই এ ঘরের মধ্যে না ঢোকে। চিৎকার করে বলেছিলাম সে যেন আমাকে না ছোঁয়, কিন্তু কিন্তু সে আমার কথা শোনেনি। তার ফলেই সর্বনাশের সূত্রপাত হয়েছে। আমার বয়স হয়েছে, আমি চলে গেলে কারো কোনো ক্ষতি হতো না, কিন্তু কিন্তু ও যে টকবকে তরুণ, ও কিভাবে সহ্য করতো ওই যন্ত্রণার অভিশাপ? কিন্তু সেটাই হলো। আমার শরীরে ডাইনের একটা অংশ প্রবেশ করেছিল। তার মধ্যেই ধরা ছিল তার ওপর হওয়া অত্যাচার আর যন্ত্রণা, যার সাক্ষী হয়েছিলাম আমি। পরম পিতার আশীর্বাদে বহুদিনের আলো আর অন্ধকারের যুদ্ধের সাক্ষী হতে হতে আমাদের শরীর আর মন কিছুটা হলেও অন্যদের থেকে আলাদা হয়ে গেছে। এ কথা তো তুমি জানোই রুদ্র। তাই তাই আমাকে এই অভিশাপ খুব একটা কাবু করতে পারেনি। কিন্তু অরিন্দম আমাকে তুলতে যেতেই সেটা তার শরীরে প্রবেশ করে। মুহূর্তের মধ্যে সে বেচারি পাগল হয়ে যায়। আমি তাকে আটকানোর আগেই সে চিৎকার করতে করতে বেরিয়ে যায়। জঙ্গলের রাস্তা দিয়ে এলোপাতাড়ি দৌড়াতে থাকে সে মেইন রোডের দিকে। কিভাবে উঠতে পেরেছিলাম জানি না, তবু তবু এই অশক্ত শরীর নিয়েও আমি অরিন্দমের পিছনে ধাওয়া করি, কিন্তু তাতে লাভ হয়নি রুদ্র। অসহায়ের মতো দূর থেকে দেখতে থাকি। অরিন্দমের জোয়ান তাজা শরীরটা চিৎকার করতে করতে মেইন রোডের উপরে উঠল। পরক্ষণে একটা কাঠ বোঝাই লরি উন্মত্তের মতো ছুটে এসে তাকে থেতলে দিল। অরিন্দম মারা যায়নি রুদ্র, সে খুন হয়েছে। আর 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 তাকে খুন করেছি আমি। এই যন্ত্রণা বুকে নিয়ে মরতে বসেছি। বুঝতে পেরেছি হাতে হাতে আর সময় বেশি নেই। তাই তাই তোমাকে আমার একটা কথা রাখতে হবে বাবা। মৃত্যু পথযাত্রী এক বৃদ্ধের শেষ ইচ্ছে এটা। নিজের অপরাধবোধ থেকেই আমি অরিন্দমকে বারবার আহ্বান করেছিলাম, ওর আত্মার কাছে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু ও
ওপার থেকে কোনো সাড়া আসেনি। একবার নয়, বারবার বিভিন্ন পন্থায় আমি চেষ্টা চালিয়েছি, কিন্তু কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি। অরিন্দমের মৃত্যুর পর সে ওপারে যায়নি। আমার দৃঢ় বিশ্বাস, ওই ডাইনি এভাবেই লোকের প্রাণরস সিঞ্চন করে দিনের পর দিন শক্তিশালী হয়ে উঠছে। অরিন্দম তো বটেই, এতদিনে ওর যত শিকার, তাদের সবার আত্মা ওর কবজায় আছে। তুমি তুমি ওদের উদ্ধার করো রুদ্র, নয়তো নয়তো যাদের বিরুদ্ধে সারাটা জীবন আমি লড়লাম, মৃত্যুর পরে আমিও সেই অপূর্ণতার প্রেজ্জনিতে আবদ্ধ হয়ে যাব। শুধু অরিন্দমই নয়, জেনে রেখো, আমার আমার মুক্তিও তোমার হাতেই রইল। এই চিঠিটা তোমার হাতে পৌঁছে দেবে শম্ভু। ও সবটাই জানে, বাকিটা ওর থেকেই শুনে নিও। পরম পিতা তোমার সহায় হন। ইতি ফ্রান্সিস ডিসোজা। চিঠিটা শেষ করে আমি প্রফেসরকে জিজ্ঞাসা করলাম, তাহলে কি আমরা এখন সেই বাড়িতেই যাচ্ছি? সেখানে যাব, তবে আজ নয়। আজ অন্য একটু কাজ আছে। জমিদার ররেন্দ্র নারায়ণের কাছে যেতে হবে। কে তিনি? তার পিতামহ রুদ্রনারায়ণ ছিলেন ওই পরিত্যক্ত বাগান বাড়ির মালিক। ঠান্ডা গলায় বললেন প্রফেসর। বাইরে তাকিয়ে বুঝলাম আমরা ইতিমধ্যেই আসানসোল পেরিয়ে এসেছি। কি হলো? আপনারা তো কিছুই খাচ্ছেন না। রাশভারী গলায় বললেন ররেন্দ্র নারায়ণ। পুরনো দিনের উঁচু আর বিশাল থামওয়ালা দালান, তাদের সর্বাঙ্গে কারুকার্য, প্রকাণ্ড ঝাড়বাতি, সব মিলিয়ে অতীতের গৌরবের কথা জানান দেয়। তারই সঙ্গে চোখে পড়ে জায়গায় জায়গায় রং চটা তাপ্পি মারা দেওয়াল, কোণে জমে থাকা ধুলো, অপরিষ্কার ফরাস। এইগুলো বলে দেয় যে জমিদারির সুবর্ণ যুগ অস্তাচলে চলে গেছে অনেক আগেই। সেই সত্যিটাকে মেকি আভিজাত্যের আড়ালে লুকিয়ে রাখতে যথাসম্ভব চেষ্টা করেছেন বৃদ্ধ ররেন্দ্র নারায়ণ। তার গায়ের শৌখিন কাপড়, আতরের তীব্র সুবাস, আর আমাদের সামনে খাওয়ার টেবিলে সাজিয়ে রাখা বিশাল খাদ্য সম্ভার, সেটাই তুলে ধরছে। আমার আতিথেয়তায় কি কোনো ত্রুটি থেকে গেছে সোম সাহেব? আবার প্রশ্ন করলেন ররেন্দ্র নারায়ণ। পুরুলিয়া পৌঁছে আমরা প্রথমে হোটেলে ঢুকেছিলাম। সেখানে স্নান টান সেরেই সোজা ররেন্দ্র নারায়ণের বৈঠকখানায় এসেছিলেন প্রফেসর আমাকে নিয়ে। না, আসলে এই পরিস্থিতিতে এমন ভোজ খাওয়া আমাদের পক্ষে অসম্ভব। অনুগ্রহ করে মার্জনা করবেন, উত্তর দিলেন প্রফেসর সোম। হ্যাঁ, সবটাই শুনেছি শম্ভুর মুখে। দুঃখিত ভঙ্গিতে বললেন ররেন্দ্র নারায়ণ। কি আর করা যাবে, সবটাই ভবিতব্য। তা না হলে এখানে সবাই জানে ওই অভিশপ্ত বাড়ির কথা। মানুষ তো দূর, কাক পক্ষী ওই দালানের ছায়া মারায় না। রেঞ্জার সাহেবও জানতেন সবটা। তা সত্ত্বেও কেন যে উনি ওভাবে ছুটে গেলেন মৃত্যুর দিকে, কে জানে। আচ্ছা, আপনার পরিবারের তরফ থেকে আগে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বাড়িটার শান্তি সয়স্তানের জন্য? যথাসাধ্য চেষ্টা হয়েছে সোম সাহেব। বিভিন্ন সাধু, পুরোহিত, গুণিন, ওঝা, কাউকেই বাদ রাখা হয়নি। সবাই চেষ্টা করেছেন, কিন্তু ফলাফল শূন্য। শেষে হরিদ্বার থেকে এক তেজস্বী কাপালিক এসে ওই ডাইনিকে জব্দ করেন। তাকে সম্পূর্ণ নষ্ট তিনি করতে পারেননি, তবে ওই পিশাচিনীর গতিবিধি আর ক্ষমতা বেঁধে দিয়েছিলেন ওই বাড়ির মধ্যেই। গমগমে গলায় বলে উঠলেন ররেন্দ্র নারায়ণ। আমার এই পুরো ইতিহাসটা জানা প্রয়োজন, তবেই হয়তো কিছু বিহিত করতে পারবো। বেশ তো,
আমার যতটা জানা আমি সবটাই জানাবো আপনাদের। টেবিল থেকে উঠে পড়লাম আমরা, চেয়ারে হেলান দিয়ে বসলাম। উল্টো দিকের একটা আরাম কেদারায় বসে মুখ খুললেন নরেন্দ্রনারায়ণ। এই ঘটনা আমার পিতামহ রুদ্রনারায়ণের সময়কার। সেই সময় এখানে এক বড় মেলা বসতো। দূর দূরান্ত থেকে অনেকে খেলা দেখাতে আসতো সেই মেলায়। বাঞ্জারা মহিলাদের একটা দলও আসতো এখানে। তারা খতরনাক সব ভোজবাজির খেলা দেখাতো। এমনিতে লোকে তাদের ডাইনি বলে সন্দেহ করলেও তাদের খেলা দেখতে বিরাট ভিড় হতো। এই পরিবারের বড় ছেলে ছিলেন দর্পনারায়ণ, রুদ্রনারায়ণের দাদা। তিনি এক বাঞ্জারা মেয়ের প্রেমে পড়ে যান। মেয়েটির নাম ছিল শেফালি। সবাই তাকে বারণ করেছিল, কিন্তু দর্পনারায়ণের পরিবার এমনকি সমাজের বিপক্ষে গিয়ে শেফালিকে ঘরের বউ করে এনেছিলেন। ফুলশয্যার পরদিন দর্পনারায়ণ আর ঘরের দরজা খুলছিলেন না। অনেক ডেকেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ফেলা হলো। দেখা গেল দর্পনারায়ণ বিছানার উপর নিস্পন্দ অবস্থায় বস্ত্রহীন হয়ে পড়ে আছেন। তার সারা শরীর নীল হয়ে গেছিল। এও দেখা গেল যে দর্পনারায়ণের পায়ের বুড়ো আঙুল কামড়ে শেফালি শুয়ে আছেন মেঝেতে। সারা ঘর জুড়ে ছিল লেবু, কালো নুন, শুকনো লঙ্কা, সূচ ইত্যাদি আরও এক গাদা জিনিস, যেগুলো কালা জাদুর সঙ্গেই জড়িয়ে থাকে। ব্যাস, শেফালি ডায়েন বলে সাব্যস্ত হলো। দর্পনারায়ণের মৃত্যুর জন্যে তাকে দায়ী করে গ্রামের মাঝে একেবারে সর্বসমক্ষে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। শেফালির আত্মাই আজকের ওই ডায়েন। এই ঘটনার কয়েকদিন পরেই বাড়িতে আক্রমণ শুরু করে ওই ডায়েন। অনেকের মৃত্যু হয়। শেষ পর্যন্ত ওই বাড়ি পাকাপাকিভাবে ছেড়ে দিতে বাধ্য হন আমার পূর্বপুরুষেরা। এই হলো ডায়েনের ইতিহাস, সোম সাহেব। বুঝলাম। চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়লেন প্রফেসর। কিন্তু একটা ধোঁয়াশা থেকে গেল যে। কি রকম? আপনি বলছেন শেফালিকে গ্রামের মাঝে পুড়িয়ে মারা হয়েছিল, কিন্তু ফাদার ডিসুজার চিঠিতে জানতে পারছি আপনাদের ওই বাড়িতে আরও এক মহিলাকে পুড়িয়ে মারা হয়েছিল। সেখানে মাত্র 2জন পুরুষ উপস্থিত ছিল। তারা কারা? সেই হতভাগ্য মহিলাই বা কে? একটা কথা স্পষ্ট করেই বলি সোম সাহেব, আপনারা অনেক দূর থেকে আসছেন, তাই আপনারা রেঞ্জার বাবুর বন্ধু, এই জন্যই আপনাদেরকে এন্টারটেইন করলাম। কিন্তু আপনার ফাদার ডাইনের ফাঁদে পড়ে কি দেখেছেন, তারপর কি গল্প ফেঁদেছেন, তার জবাব তো আমার দেওয়ার কথা নয়। হঠাৎ রেগে উঠলেন নরেন্দ্রনারায়ণ। অযথা উত্তেজিত হবেন না। আপনার উত্তরের উপর অনেক কিছু নির্ভর করছে। তাই বিনীত অনুরোধ। প্রফেসর সোমকে কথা শেষ করতে দিলেন না নরেন্দ্রনারায়ণ। তিনি দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, এই কে আছিস? শহরের বাবুদের বাইরের পথটা দেখিয়ে দে। আমার ভদ্রতাকে আমার দুর্বলতা বলে ভুল করবেন না প্রফেসর। আগুন নিয়ে খেললে হাত তো জ্বলবেই। সব জেনে শুনেও আগুনে হাত দিয়েছিলেন আপনার ফাদার আর আমাদের রেঞ্জার। ওদের পরিণতির জন্য আমি বা আমার পরিবার কোনোভাবেই দায়ী নই। এবার আপনারা আসুন। কয়েকটা সন্ডাগন্ডা লোককে আমাদের দিকে এগিয়ে আসতে দেখে প্রমাদ গুনলাম। ঠিক তখনই প্রফেসর সোম লাফিয়ে উঠলেন চেয়ার থেকে। চিতার গতিতে তিনি এগিয়ে গেলেন নরেন্দ্রনারায়ণের দিকে। তিনি কিছু বোঝার আগেই তার গলা চেপে ধরে অদ্ভুত দর্শন একটা লম্বা লকেট লাগানো হার সেই গলায় পরিয়ে দিলেন। কিছু বোঝার আগেই প্রফেসর বিড়বিড় করে কি একটা মন্ত্র পড়লেন। গোটা ঘটনাটা আধ মিনিটেরও কম সময়ের মধ্যে ঘটে গেল। এটা কি ধরনের অসভ্যতা জানেন? এর জন্য আমি আপনাকে পুলিশে দিতে পারি। চিৎকার করে উঠলেন নরেন্দ্রনারায়ণ। প্রফেসর যেন শুনতেই পেলেন না কথাটা, বরং ঠান্ডা গলায় বললেন, ভালো করে দেখুন তো আপনার চারপাশে কিছু দেখতে পাচ্ছেন কি?
আপনাদের মতন অভদ্র দুজন ছাড়া আর কাউকেই দেখছে না। এই এই নোংরা লকেটটা আমি... ওটা কি? এই কালো ছায়ামূর্তি কোত্থেকে এলো? ওটা আমার দিকে এভাবে এভাবে তাকিয়ে আছে কেন? আপনি বোধহয় আমার পরিচিতিটাকে বিশেষ গুরুত্ব দেননি। মৃদু হেসে বললেন প্রফেসর। ওই লকেটটা যতক্ষণ আপনার গলায় আছে ততক্ষণ ও শুধু আপনার দিকে তাকিয়েই থাকবে। ওই লকেটটা খুললেই ও আপনার টুটি ছিঁড়ে নেবে। নরেন্দ্রনারায়ণ বাদে আমরা সবাই পাগলের মতো এদিক ওদিক তাকাচ্ছিলাম, কিন্তু কিছু দেখতে পাচ্ছিলাম না। তাহলে নরেন্দ্রনারায়ণ ঘরের কোণে কাকে দেখতে পাচ্ছেন? কি আছে প্রফেসরের লকেটে? ওকে ওকে দূরে সরান, আমি ওর চোখের আগুন সহ্য করতে পারছি না। চোখ ঢেকে যন্ত্রণায় কোকিয়ে উঠলেন নরেন্দ্রনারায়ণ। আপনি সত্যি কথাটা বলুন, ও ঠিক সরে যাবে। কান্নায় ভেঙে পড়লেন নরেন্দ্রনারায়ণ। নিজের পরিবারের কিচ্ছার ইতিহাস কে নিজের মুখে স্বীকার করে বলুন প্রফেসর? জল খেয়ে কিছুটা শান্ত হয়ে বললেন নরেন্দ্রনারায়ণ। নিজের চোখ দুটো কিন্তু তিনি তখনও বন্ধই রেখেছিলেন। একটু আগের সেই দম্ভ আর ক্রোধ এখন কোথায়? আপনি নিশ্চিন্তে আমাদের বলতে পারেন। আপনার পরিবারের সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে তা আমি দেখব, বললেন প্রফেসর সোম। আমার পিতামহ রুদ্রনারায়ণ ছিলেন বাড়ির ছোট ছেলে। বড় ছেলে দর্পনারায়ণের জমিদার হওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা। রুদ্রনারায়ণ ভালো মানুষ ছিলেন না। তিনি সবসময় সুযোগ খুঁজতেন কিভাবে বড় ভাইকে পরিবারের সামনে অযোগ্য প্রমাণ করা যায়, যাতে জমিদারিটা তার বদলে রুদ্রনারায়ণের হাতে আসে। ভাগ্যের ফেরে তিনি সুযোগ সেই পেয়েও যান। বাঞ্জারা শেফালিকে বিয়ে করে দর্পনারায়ণ পরিবারের বাকিদের চোখে বিস্ত হয়েই গেছিলেন। তার সঙ্গে যুক্ত হলো বাঞ্জারা মহিলাদের নিয়ে চলে আসা নানা অন্ধবিশ্বাস। সেই সুযোগটা কাজে লাগালেন রুদ্রনারায়ণ। সেই বাঞ্জারা দলেরই অন্য একটি মেয়েকে কাজে লাগান রুদ্রনারায়ণ। সে টুকটাক করতে পারত, কিন্তু সেই মহিলা রাজি হলেন কেন? তার একমাত্র সন্তান একটি বাচ্চা মেয়েকে রুদ্রনারায়ণ বন্দি করে রেখেছিলেন। ফলে মহিলা বাধ্য হয়ে এইসব করেছিলেন। তারপর আর কি, সেই মহিলাকে দিয়ে প্রথমে শেফালিকে সম্মোহিত করা হয়েছিল। তারপর দুধের গ্লাসে বিষ মিশিয়ে দর্পনারায়ণকে হত্যা করা হয়েছিল। ঘরের মেঝেতে কালো জাদুর নানা উপকরণ ছড়িয়ে রেখে শেফালিকে ডাইনি সাজিয়ে পুড়িয়ে মারাও হয়েছিল। আর ওই বাঞ্জারা মহিলার কি হলো? তাকে নিশ্চয়ই আপনার পিতামহ ছেড়ে দেননি। ঠিক বলেছেন। আপনার ফাদারের চিঠিতে যে মহিলাকে পুড়িয়ে মারার কথা বলা হয়েছে তিনিই ছিলেন সেই বাঞ্জারা। তারই অতৃপ্ত আত্মা ডায়েন হয়ে আজ ওই বাড়িতে দাপিয়ে বেড়াচ্ছে। এগুলো আমরা অনেক পরে জেনেছি। মৃত্যুসজ্জায় রুদ্রনারায়ণ অনুশোচনার আগুনে জ্বলে এই কথাগুলো আমার বাবাকে বলে গেছিলেন। সেই বাচ্চা মেয়েটার কি হলো, যাকে রুদ্রনারায়ণ বন্দি করে রেখেছিলেন? ওই বাচ্চাটার ব্যাপারে আমরা কিছুই জানতে পারিনি। অসহায় ভঙ্গিতে মাথা ঝাঁকালেন নরেন্দ্রনারায়ণ। আচ্ছা, ওই বাঞ্জারা মহিলার কোনো ছবি আছে আপনার কাছে? তা নেই, তবে শেফালি আর দর্পনারায়ণের একটা জয়েন্ট পোর্ট্রেট আছে। বিয়ের পর তোলা ছবির ভিত্তিতে বানানো হয়েছিল। কেন যেন রুদ্রনারায়ণ ওটা নষ্ট করতে সাহস পাননি। ওটা আমাকে দেখান প্লিজ। প্রফেসর সোম বড় বড় পা ফেলে এগিয়ে চলেছিলেন। আমি তার পেছনেই ছিলাম। দুজনের হাতেই ছিল দুটো বড় এমার্জেন্সি লাইট। তবু রাতের জঙ্গল তো এত সহজে কাউকে এগোতে দেয় না। প্রতি মুহূর্তে হোঁচট খাচ্ছিলাম। বুনো লতাপাতা, মাটির গর্ত, গাছের ডাল বা নিছক ভয়,
এগুলো সবই বাধা দিচ্ছিল আমাকে। রবীন্দ্রনারায়ণের বাড়ি থেকে ফেরার পর আমাকে হোটেলে একা রেখে প্রফেসর কোথায় জানি উধাও হয়ে গিয়েছিলেন। ফিরে এসে জানিয়েছিলেন একটা জরুরি কাজ ছিল। তারপরেই এই নৈশ অভিযানের পরিকল্পনা করা হয়েছিল। অবশেষে দেখলাম রুদ্রনারায়ণের সেই পরিত্যক্ত বাগান বাড়িকে। শম্ভু খুব একটা বাড়িয়ে বলেনি। এই পরিবেশে বাড়িটাকে বাইরে থেকে দেখেই ভয়ে বুক কাঁপছে। ভেতরে না জানি কি অপেক্ষা করছে আমাদের জন্য। ভাগ্যিস প্রফেসর সঙ্গে আছেন। অবশ্য আমাকে এখানে নিয়ে আসতে প্রফেসর একেবারেই রাজি হননি। অনেক সাধ্য সাধনা করে তবেই মিলেছে অনুমতি। একটা জোরালো ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেললেন প্রফেসর। রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। বাড়িতে ঢুকলাম আমরা। এমার্জেন্সি লাইটের আলোয় আর কতটুকুই দেখা যায়, বাকি সবটা তো নিশ্ছিদ্র অন্ধকারে ডুবেছিল। বুকটা দুরু দুরু করতে শুরু করলো। মনে মনে বলতে শুরু করলাম, প্রফেসরের সাবধানবাণী শুনে হোটেলে থেকে গেলেই ভালো হতো। গল্পে যে জিনিস শুধুই রোমাঞ্চকর, সামনাসামনি যে সে কতখানি আতঙ্কের তা অভিজ্ঞতা না হলে তো বোঝানোই যায় না। হঠাৎ খপ করে আমার হাত ধরে প্রফেসর আমাকে টেনে ঘরের একটা কোণে নিয়ে গেলেন। তারপর আমাকে মাঝখানে দাঁড় করিয়ে নিজের ব্যাগ থেকে কোনো একটা মিশ্রণ বের করে অদ্ভুত একটা নকশা আঁকতে শুরু করলেন। কথাটা আগেও বলেছি কৌশিক, আবারও বলছি, যাই হয়ে যাক, যেটাই ঘটুক, দরকার পড়লে তুমি চোখ বুজে কান বন্ধ করে থাকবে, কিন্তু এই গণ্ডি বেরোবে না। এই গণ্ডি ভেদ করে ডাইন কেন, স্বয়ং শয়তানও তোমাকে ছুঁতে পারবে না। চাপা স্বরে বললেন প্রফেসর। আমিও বাধ্য ছেলের মতো মাথা নাড়লাম। আমার চোখ মুখের অবস্থা দেখে প্রফেসর মুচকি হাসলেন। তারপর আমার গলায় একটা সিলভার ক্রুজ পরিয়ে দিলেন। বললেন, চিন্তা করো না কৌশিক, পরম পিতার আশীর্বাদে সব ঠিকঠাক হবে। ঘরের মাঝে গিয়ে মেঝের উপর বসে পড়লেন প্রফেসর। সঙ্গে আনা কালো রঙের দেশি মুরগির রক্ত দিয়ে একটা পেন্টাগন আঁকলেন। তার 5টা বিন্দুতে 5টা কালো মোমবাতি রেখে জ্বালিয়ে দিলেন। পেন্টাগনের একদম কেন্দ্রে রাখলেন একটা তামার পয়সা। তৎক্ষণাৎ একটা বিশ্রী পোড়া গন্ধ নাকে এলো। তারপরে দেখলাম একটা কালো জমাট বাঁধা অন্ধকারকে। দেখলাম তীর বেগে প্রফেসরের দিকেই এগিয়ে আসছে। প্রফেসর! আমি চিৎকার করে উঠলাম। আমার গলার আওয়াজ পেয়ে প্রফেসর পিছু ফিরলেন। ঠিক তার ঘাড়ের কাছে শূন্যে ভেসেছিল সেই বিভীষিকা। আতপোড়া শাড়ি, গলা পচা মাংস আর তীব্র ঘৃণা ভরা একজোড়া চোখই বলে দিচ্ছিল, এই সেই ডায়েন। সে ঝাঁপিয়ে পড়তে চাইল প্রফেসরের ওপরে। ছিটকে একপাশে সরে গেলেন প্রফেসর। হাতে ধরা জলের পাত্র তিনি ছুঁড়ে মারলেন সেই ভয়াবহ অস্তিত্বের দিকে। একটা পৈশাচিক আর্তনাদ করে মিলিয়ে গেল সেই অন্ধকার। প্রফেসর দ্রুত ফিরে এলেন পেন্টাগনের কাছে। আবার শুরু করলেন বাকি নকশাটা আঁকা। কয়েক সেকেন্ড পেরিয়েছিল বোধহয়। তারপরে একটা ভারী টেবিল হঠাৎ ছিটকে এসে প্রফেসরের গায়ে আছড়ে পড়ল। তাল সামলাতে পারলেন না তিনি। মুখ থুবড়ে ছিটকে পড়লেন এক পাশে। তার হাতে ধরা ক্রসটাও ছিটকে গেল অন্ধকারে। হায় ঈশ্বর! একটা তীব্র
তীক্ষ্ণ অট্ট হাসি শোনা গেল। মনে হচ্ছিল বাড়ির দেয়ালগুলো যেন ফেটে পড়বে সেই আওয়াজে। দেখলাম অন্ধকার আবার জমাট বাড়তে শুরু করেছে। প্রফেসর উঠে বসতে চাইলেন, কিন্তু পারলেন না। মনে হলো কোনো এক অব্যক্ত অমোঘ শক্তি যেন তাকে মেঝেতে আটকে দিয়েছে। এই প্রথমবার প্রফেসরের চোখে অসহায়ের ভাবটা স্পষ্ট হতে দেখলাম। ডায়েন আবার এগিয়ে আসছিল প্রফেসরের দিকে। ভয়ে দু হাত দিয়ে দু চোখ চেপে ধরলাম আতঙ্কে। হঠাৎ প্রচণ্ড আওয়াজ করে সদর দরজা খুলে গেল। অন্য একটা জমাট ছায়া এবার ঢুকলো এই বাড়িতে। একে একে তো আমি ওই চিকনের কাজ, রেশমি ছালের মুখ ঢাকা ওড়না, তার আড়ালে ওই ধারালো মুখ। দুদিন আগেই তো ররেন্দ্র নারায়ণের বাড়িতে আমি একে দেখেছি। শেফালি। আমার মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো নামটা। দেখলাম সেই ডায়েন থেমে গেছে বিস্ময়ে, একটু একটু করে পিছিয়ে যাচ্ছিল। কিসের প্রতিশোধ চাই দিদি? ভাষাটা অচেনা, তবু মাথার মধ্যে কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। তোকে ওরা পুড়িয়ে মেরেছিল বলে প্রতিশোধ চাস, নাকি তোর মেয়েকে ধরে রেখেছিল বলে? কিন্তু তুই যে আমার সুখের সংসার শুরু হওয়ার আগেই শেষ করে দিলি, তার কি হবে? আমি তো তোর কোনো ক্ষতি করিনি, এর শোধ কি করে হবে দিদি? হঠাৎ দেখলাম প্রফেসর সোম নিঃশব্দে পেন্টাগনের পেছনে চলে গেছেন। এবার এবার চিরতরে ঘুমাও ডায়েন। প্রফেসর সোমের নিচু গলাটাও গর্জনের মতো শোনালো। ডায়েন নিমিষে ঘুরে গেল প্রফেসরের দিকে। প্রবল আক্রোশে সে ঝাঁপিয়ে পড়তে চাইল প্রফেসরের ওপরে, কিন্তু পারল না। কোনো এক দুর্ভেদ্য দেয়াল যেন তাকে আটকে ফেলেছে। দেখলাম ডায়েন নিজের অজান্তেই প্রফেসরের আঁকা সেই পেন্টাগনের ওপর চলে এসেছে। প্রফেসর একটা তরল ছুঁড়ে দিলেন ডায়েনের দিকে। তৎক্ষণাৎ লাফিয়ে উঠল সেই 5টা জ্বলন্ত মোমবাতি শিখা। দাও দাও করে তারা গ্রাস করে নিল ডাইনের গোটা শরীরটাকে। একটা মর্মভেদী আর্তনাদ ভরিয়ে দিল বাড়িটাকে। আমি সংজ্ঞাহীন হলাম। জ্ঞান ফিরতে দেখলাম হোটেলের বিছানায় শুয়ে আছি। কি কৌশিক, শরীর কেমন এখন? প্রফেসর সোম বলে উঠলেন। আমি ধর্মর করে উঠে বসতে চাইলাম। তিনি আমাকে আবার শুইয়ে দিয়ে বললেন, তুমি বিশ্রাম নাও, অনেক ধকল গেছে কাল রাতে। কিন্তু প্রফেসর, আমার মনে যে অনেক প্রশ্ন রয়ে গেছে এখনো। বেশ তো, করো প্রশ্ন, আমি যথাসাধ্য উত্তর দেব। তবে তার আগে একজনের সঙ্গে আলাপ করিয়ে দিই। রিমা, ভেতরে এসো তো। বছর 24-25-এর একটি মেয়ে এগিয়ে এসে মৃদু হেসে হাত নেড়ে হাই বলল। আমিও উত্তরে হাত নেড়ে প্রফেসরকে বললাম, একে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি যেন। অবশ্যই দেখেছ, একটু মাথা খাটাও। মুচকি হাসলেন প্রফেসর। মনে পড়ছে না তো। কাল রাতের শেফালি এই রিমাই। মানে? আমি প্রায় চিৎকার করে উঠলাম। ওই মহিলা জীবিত অবস্থাতেই অত্যন্ত শক্তিশালী ছিলেন। অপঘাতে মৃত্যু এবং মেয়েকে নিয়ে প্রতিশোধের স্পৃহা, তারপর একের পর এক শিকারের অস্তিত্বকে গ্রাস করা, সব মিলিয়ে সে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। তার বিরুদ্ধে লড়তে গেলে আমার দরকার ছিল এমন কিছু বা কাউকে যে ওই ডায়েনকে কিছুক্ষণের জন্য হলেও দুর্বল করে তুলবে। সেদিন শেফালির ছবি দেখেই আমি পরিকল্পনা করে ফেলি। রিমা আমারই স্টুডেন্ট, ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির সক্রিয় সদস্য।
ওর আরও একটা মস্ত বড় সুবিধা হলো, রাজস্থান আর মধ্যপ্রদেশ সীমান্তের যে অঞ্চলের বাঞ্জারারা ছিল, শেফালি আর ওই মহিলা রিমা সেখানে কাজ করেছে, তাই ও সেই আঞ্চলিক ভাষাটা বলতে পারে। ওকে আনিয়ে শেফালির মতো করে সাজালাম। ডাইনের প্রতিশোধের আগুনকে ক্ষণিকের অনুশোচনার জলেও স্তিমিত করে দেওয়ার জন্য ওকে আমার দরকার ছিল। সেটা না হলে যে কাল কি হতো তা তো তুমি বুঝতেই পারছো। তা পারছি। আরও একটা সুসংবাদ আছে কৌশিক। নার্সিংহোম থেকে ফোন এসেছিল, ফাদার ডিসুজার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। দারুণ। আমি উচ্ছ্বসিত হয়ে উঠলাম। কিন্তু আরও একটা প্রশ্ন রয়ে গেল প্রফেসর। কি প্রশ্ন? সেদিন ররেন্দ্রনারায়ণের গলায় আপনি কি পরিয়েছিলেন? তিনি কাকেই বা দেখতে পাচ্ছিলেন যাকে আমরা দেখতে পাচ্ছিলাম না? একজন নেপালি কাপালিকের কাছ থেকে পেয়েছিলাম ওই লকেটটা। প্রফেসর সোম ক্লিষ্ট কণ্ঠে বললেন। তবে কি জানো কৌশিক, যার লোভে এতগুলো মানুষের ইহকাল পরকাল ছারখার হয়ে গেল, তাকেই শাস্তি দেওয়া গেল না। এই পুরো ঘটনায় আসল টাইনকে যদি ওই আগুনে অনন্তকালে রেখে দিতে পারতাম। শেষ হলো আজকের গল্প। কিন্তু যে অন্ধকার ওই পরিত্যক্ত জমিদার বাড়ির আনাচে কানাচে জমে আছে, তার রেশ কি সত্যি শেষ হয় এক নিরপরাধীর হাহাকার আর এক অশুভ শক্তির প্রতিহিংসা? এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আমরা যে ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হলাম, তা হয়তো বহুদিন আপনাদের রাতের ঘুম কেড়ে নেবে। মানুষের ছদ্মবেশে লুকিয়ে থাকা আসল শয়তানকে চেনা কি অত সহজ? নাকি যাকে আমরা চোখের সামনে দেখছি, আতঙ্ক লুকিয়ে আছে তারও গভীরে? সেই উত্তর তোলা থাক সময়ের কাছে। নমস্কার, আমি তুষার। স্টোরি হাউসের আজকের এই নিবেদন আপনাদের কেমন লাগলো? যদি এই রোমহর্ষকর কাহিনী আপনার শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দিয়ে থাকে, তবে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী রহস্যের পথে এগিয়ে নিয়ে যাবে। প্রফেসর সোমের ডায়েরি থেকে উঠে আসা এমন আরও হাড়হিম করা রোমাঞ্চ পেতে স্টোরি হাউস চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, রহস্য তত বেশি দানা বাঁধে। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো আতঙ্ক, নতুন কোনো ইতিহাস নিয়ে। ততক্ষণ পাশে থাকুন, সাবধানে থাকুন, কারণ কিছু রহস্যের শেষ নেই।